শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেলের পর্দায় চোখ রাখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি দিনে, নতুন একটি দুপুরে আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং তারকাকথন অনুষ্ঠানে বরাবরই সব কিছু সেলিব্রেট করি আমরা, এবং আজকে আমরা একটু আগাম সেলিব্রেট করতে বসেছি আমাদের প্রিয় মানুষদের সঙ্গে বা গেস্ট অফ অনার্সদের সঙ্গে। আজকের আগামীকাল বিশ্ব নৃত্য দিবস বা আন্তর্জাতিক নৃত্য দিবস 2024 পালিত হবে সারা বিশ্বজুড়ে। সারা বিশ্বজুড়ে যত নৃত্যশিল্পী রয়েছেন, নৃত্যশিল্পী মনের যারা রয়েছেন, যারা নৃত্যকে ভালোবাসেন, তারা সকলে মিলে একসঙ্গে সারা বিশ্বব্যাপী এই দিনটিকে সেলিব্রেট করবে। এবং আজকে আমাদের এই স্টুডিওতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ফ্যাটার্নিটির পুরো ফ্যাটার্নিটি এখানে উপস্থিত রয়েছেন নৃত্যের, কারণ আজকে সব গুণী মানুষ, মান্যবর মানুষের আমাদের এই স্টুডিওতে উপস্থিত সশরীরে। আমার ঠিক ডান দিকে রয়েছেন লুবনা মারিয়াম, সহসভাপতি, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ। তার আরও একটি সাংগঠনিক পরিচয় এটি, সেটা নিয়ে পরে কথা বলবো। এবং তার পাশে রয়েছেন কবিরুল ইসলাম রতন, সহসভাপতি, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ। এবং তারপরে রয়েছেন দীপা খন্দকার, সাধারণ সম্পাদক, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ। এবং তার পাশে রয়েছেন শেষ দিকে আমার কোনাকুনি বসে আছেন ইভান শাহরিয়ার সোহাগ, নির্বাহী সদস্য, নৃত্যশিল্প ফাউন্ডেশন বাংলাদেশ। আপনাদের সবাইকে সুস্বাগত চ্যানেল স্টুডিওতে এবং শুভেচ্ছা। কেমন আছেন? অনেক ভালো আছি। ভালো। সত্যি মনে হচ্ছে আজকে পুরো ডান্স ফ্যাটার্নিটি আমাদের সঙ্গে বসে কথা বলছি। চ্যানেল আইকে ধন্যবাদ আমাদের সবাইকে ডাকার জন্য। অবশ্যই আমরা চাই সবাই মিলে সেলিব্রেট করতে। আপনাদেরকে সঙ্গে পেয়ে তো আমরা আরো অনেক বেশি খুশি এবং আনন্দিত। এটা আমাদের ফাউন্ডেশনের বোধহয় প্রথম লাইভ। হ্যাঁ, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের প্রথম আন্তর্জাতিক নৃত্য দিবসের এই উৎসবের আগেই আমরা প্রথম টক শোটা করছি চ্যানেল আইতে। আমরা চ্যানেল আই খুব অনার্ড। আমরা চ্যানেল আইকে আবারও ধন্যবাদ দিতে চাই। আন্তরিক ধন্যবাদ, আপনারা এসেছেন আজকের দিনে। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এমন একটা সময় এলেন যে কালকে সারা বিশ্ব সেলিব্রেট করবে এই দিনটিকে। আমরা একটু শুরুতে শুনতে চাই যে এই ডান্স ফ্যাটার্নিটি বা এই ডান্স অনুরাগী যারা আছেন আমাদের দেশে, তাদেরকে নিয়ে আপনারা এই চিন্তাটি করেছেন নতুন করে। এবং এই সময়টিতে এসে যখন সব কিছু আসলে একটা স্রোতের মধ্যে আছে, সবাই আমরা উন্নয়নের দিকে যাচ্ছি, সেই জায়গাটিতে নৃত্যশিল্পী ফাউন্ডেশন এরকম একটি উদ্যোগ সত্যি মানে অনন্য একটি উদ্যোগ। আমি কার কাছ থেকে প্রথমে শুনবো? ম্যাডাম আপনাকে, হ্যাঁ প্লিজ। আজকে ধরো 50-60 বছর ধরে নৃত্যাঙ্গনে আছি। আমি মনে করি যে নাচ আর নৃত্যশিল্পীরা একটা গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণ আমরা দাঁড়িয়ে আছি। সবাই ভীষণ ভালো নাচ করছে, কিন্তু আমরা জানি না বাংলাদেশি নাচ কোনটা। একদম তাই না? কারণ শহুরে নাচের চর্চা আছে, গ্রামীণ লোকনৃত্য আছে, কোনটাকে আমরা বলবো বাংলাদেশি নাচ? তো এই কাজটা করার জন্য নতুন একটা সংগঠন। কিন্তু আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের সভাপতি লায়লা হাসান, যিনি বিদেশে আছেন। তার ডাকেই আমরা একত্র হয়েছি। বাহ, চমৎকার। এবং এই ডাকতে এলো, তারপর সবাই মিলে পরিকল্পনা করলেন যেরকম একটি সংগঠন হতে পারে। আমাদের আরো অনেক উদ্দেশ্য আছে, যেমন বাংলাদেশের যে শেকড়ের যেই নাচগুলো একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চাই। জি। আর নৃত্যশিল্পী এবং নৃত্যশিল্পের ভবিষ্যতের উন্নয়নের জন্য ফাউন্ডেশন দৃঢ়ভাবে কাজ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এবং ফাউন্ডেশনের আরও অনেক কিছু কাজ আছে, যে কাজগুলো হচ্ছে যে আমাদের শিক্ষা কার্যক্রম, তারপরে হচ্ছে আমাদের যে নাচের যে মান উন্নয়ন, তারপরে গবেষণা, প্রকাশনা, অনুষ্ঠানের মান উন্নয়ন এবং বিবিধ ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে, যে আমরা নাচের প্রতিটি শাখায় যেন আমরা এই আলো জ্বালাতে পারি, আমরা যেন প্রতিটি শাখায় আমরা নতুন ফুল ফোটাতে পারি। একদম প্রতিটি শাখায়। একদম। এবং সহজভাবে বলতে গেলে একটা ইনস্টিটিউশন আমাদের জন্য হলো। এক্স্যাক্টলি। চমৎকার ব্যাপার। ম্যাডাম আপনার কাছে একটু শুনতে চাইবো। আমি মনে করি, মানে আমরা মনে করি, আমি মনে করলে ভুল হবে, আমরা একই জিনিস মনে করি বলে একসাথে হয়েছি। সেটি হচ্ছে যে আমরা অনেক নৃত্যশিল্পী আছি, এতে কোনো সন্দেহ নেই, দক্ষ নৃত্যশিল্পী আছি, কিন্তু হচ্ছে আমরা কর্মী হয়ে উঠতে পারছি না। কর্মীটা খুব দরকার। আমি কেন বলছি, যে আমাকে জানতে হবে যে আমার অতীত কি, আমি কাদের হাত ধরে এসছি। মানে আমি নেচে গেলাম, কন্টিনিউয়াস নেচে যাচ্ছি, সেটা যতটা দরকার, তার পাশাপাশি
আমাকে আমার ইতিহাসকে জানা দরকার, আমার দেশকে জানা দরকার। তো সেটা একটি আমাদের কার্যক্রম। দ্বিতীয়, আমরা চাচ্ছি যে আমাদের শিল্পীরা অনেক শ্রম করে, অনেক শ্রম। দেখা যাচ্ছে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা বাইরে সেটেল হয়ে যাচ্ছে। কারণটি কি? আমাদের অর্থায়নের একটা বিরাট সংকট। হ্যাঁ, আমাদের এটিও আছে যে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে কি করে একজন শিল্পী অর্থায়নের দিক থেকে তা সে প্রফেশনালি নিয়ে স্বাবলম্বী হতে পারে, সেই ব্যাপারটাও আমরা দেখব। এবং আমাদের যে গুরুদের সৃষ্টি, যাদের পথ ধরে আমরা এই পর্যন্ত এসেছি, তারা যেন হারিয়ে না যায়। একটা কথা বলবো যে আমরা মাত্র কিন্তু ভূমিষ্ঠ হয়েছি। আমরা ভূমিষ্ঠ হয়েছি 9 ফেব্রুয়ারি 24-এ। তারপরেই কিন্তু আমরা ফিল করেছি যে আমাদের 3 জন গুরু নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি। এই মাত্র শেষ হলো আমাদের এই ওয়ার্কশপটা, অনেক সাড়া জাগিয়েছে। ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পেরে 51 জন বোধহয় করেছে, 51 জন করে, এবং আমাদের 54 জন। নৃত্যাচার্য বুলবুল চৌধুরী, গহর জামিল, নৃত্যগুরু গহর জামিল এবং জে মান্নান, তিনজনকে নিয়ে আমরা লোকনৃত্যে এবং বাংলাদেশে এটাই প্রথম যে এই 3 জন নৃত্যশিল্পীকে, গুরুকে নিয়ে, হ্যাঁ, যারা বাংলাদেশের নাচের পথ রচনা করেছেন, তাদেরকে দিয়ে যাত্রা শুরু। সেই ইতিহাসটা একটু টাচ করব, তবে একটু পরে। ম্যাডাম, সোহাগ স্যারের কাছে একটু যাবো। সোহাগ স্যার নিশ্চয়ই ভালো মতো বলতে পারবেন যে নিশ্চয়ই যখন শুরু করলেন সংগঠন, তখন মনে হলো যে অনেক ছাত্রছাত্রী, অনেক অনুরাগীরা আসলে এখানে একত্র হবার রয়েছে, আসলে অনেকেই ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমনটি ম্যাডাম বলছিলেন। মনে হয়েছে কিনা আপনার? অবশ্যই। প্রথমত হচ্ছে আমার যে কারণে করা এই সংগঠনটির সাথে জড়িত হওয়া, সেটা হচ্ছে যে তুমি জানো যে আমি হাজার হাজার নাচের কম্পোজিশন করেছি বা করছি, বা নিজেও নেচেছি। তো এতটুকুই কি আমি, বা এটাই কি শুধু দায়িত্ব আমার? এখন আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে দীপাদি যেটা বলছিল, নৃত্যকর্মী, একজন কর্মী হওয়া খুব জরুরি দরকার। এবং সংগঠক হিসাবে এই মুহূর্তে আমার মনে হয় যে এরকম আমাদের ছোট ছোট দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়ানোর এবং তাদের সাথে পথ চলতে চলতে অনেক কিছু শেখার দরকার। কারণ নেচেছি, নাচিয়েছি, তো এগুলো অনেক হয়েছে। এগুলোর সাথে থেকেই এখন একজন কর্মী হিসাবে কাজ করতে চাই। এবং আমাদের এই সংগঠনে আরও অনেক তারকা নৃত্যশিল্পীরাও রয়েছেন যারা আজকে আসতে পারেননি। একদম আমাদের তারিন থেকে শুরু করে নাদিয়া, চাঁদনি, মৌ, সাদি ইসলাম মৌ থেকে শুরু করে সবাই ওরা কিন্তু আগে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী, তারপরে অন্য মাধ্যমে গেছে। এই কথাটি বলবার জন্য ধন্যবাদ। আসলে সবাই যে নামগুলো বললেন, সারা বাংলাদেশের প্রচুর নৃত্যশিল্পীরা এখন ফাউন্ডেশনে সমবেত হচ্ছে। নৃত্যশিল্পীরা এবং আমাদের অনেক বিখ্যাত নৃত্যকর্মীরা, বিভাগীয় কমিটি গঠিত হচ্ছে, আর আন্তর্জাতিক কমিটি গঠিত হচ্ছে আমাদের বিভিন্ন দেশে। আন্তর্জাতিকভাবেও কমিটি আমরা প্রকাশ করব। যে নৃত্য চর্চা করে কি আসলে আমরা টেকসই জীবিকা পাচ্ছি? আমি সেই উত্তরটা আপনার কাছ থেকে ম্যাডাম নিব। তার আগে আমরা, যেহেতু একটি শুভ সময় রয়েছে, যেহেতু একটি শুভ সূচনা হয়েছে 9 ফেব্রুয়ারি, ম্যাডাম বললেন নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ, তার লোগোটা একটু দর্শকদেরকে দেখাতে চাই। এর মধ্যে আমি বলে নিই, আমাদের এই লোগোটা ডিজাইন করেছে আমাদের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, এবং অবশ্যই উনি হচ্ছেন একজন চিত্রশিল্পী, বিপ্লব সাহা। বাহ, আমাদের প্রিয় বিপ্লব দা। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই মুহূর্তে লোগোটি, চমৎকার একটি লোগো করেছেন আমাদের আরো একজন প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব বিপ্লব সাহা। এবং আমি একটু জানতে চাইবো যে আমাদের, ম্যাডাম বলছিলেন যে আমাদের নাচের ইতিহাসটা নিয়ে কথা বলছিলেন, আমাদের আসলে গোড়াটা কোথায়, আমাদের নাচটা আসলে কোনটা, যদি আজকে জিজ্ঞেস করি? আমার মনে হয় এটি একটু মুহূর্ত যখন জিজ্ঞেস করা যায়। আমরা তো নাচ শিখেছি পাকিস্তান আমলে, ভারতের সাথে সেখানে কোনোই যোগাযোগ ছিল না। আমরা উদয়শঙ্কর, বুলবুল চৌধুরী আর রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের নাচের ধারায় সৃজনশীল নাচ, যে আমি কোনো রকম শাস্ত্রীয় নাচ না শিখে নিজে নাচ তৈরি করছি, সেটা যে কত গুরুত্বপূর্ণ আজকে এই বয়সে এসে আমি সেটা উপলব্ধি করেছি। কারণ ৭২ থেকে ভারত সরকার আমাদেরকে বছরে বোধহয় 10টা করে বৃত্তি দিয়েছে ওখানকার খুব নামকরা গুরুদের কাছ থেকে নাচ শেখার জন্য, কত্থক, ভরতনাট্যম, মণিপুরী, আর প্রত্যেকে এসে শিবলি মোহাম্মদ, শর্মিলা ব্যানার্জি, মুনমুন শুক্লা সরকার, আমার নিজেরও স্কুল আছে। কিন্তু আমরা যেটা করেছি নিজের অজান্তেই আমাদের নিজস্ব দেশীয় নাচটাকে
একটু আড়াল করে ফেলেছি। আড়াল করে ফেলেছি। এখন আমার মনে হচ্ছে এই যে ধামাইল আছে, গম্ভীরা আছে, কুষাণ গান আছে, বেহুলার লাচারি আছে, লাঠি খেলা আছে, ব্রতচারী যেটা, হ্যাঁ, এগুলো কেন আমরা বিশেষ করে আমাদের এখন তো বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিভাগ হয়েছে নৃত্যকলা, কিন্তু এই সেখানে কেন বিষয়গুলো নেই কিন্তু। প্রশিক্ষণ হচ্ছে? তাহলে কি সামনে কি সেই বিষয়গুলো আসবে ম্যাডাম, আমরা কি দেখতে পাবো? এটার জন্যই তো এটা করা, আমরা এটা নিয়েই তো ফাইট করব। আচ্ছা, সোহাগ স্যার, তরুণ প্রজন্মের শিল্পীদের সঙ্গে অনেক বেশি কাছাকাছি আপনি, তাদের সঙ্গে থাকেন বা তাদের সঙ্গে কাজ করেন, আপনি প্রতিদিনই হয়তো ব্যস্ত থাকেন শুনি, আমি বিশ্বাস করি। আমাদের এই সময়টিতে আসলে আমাদের দেশের নৃত্য শিল্পের অবস্থাটা কেমন, যদি ওভারঅল জিজ্ঞেস করি, এই যে এই সময়টিতে যখন আপনি কথা বলছেন ফাউন্ডেশন? এখন আসলে আমাদের সময় বা তাদের আগে তারা আমাদের সময় পর্যন্ত আমরা আসলে শেখার জন্য অনেক আগ্রহ ছিলাম। আমরা যে কতগুলো কর্মশালা করেছি সেটার কোনো হিসাব নেই, কতগুলো ওয়ার্কশপ করেছি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা কোনো রকমের নাচ শিখতে চায় না, এবং অনেক সময় বাবা মারা হয়তো ভর্তিও করে 4-5টা ক্লাসের পরে আর নিয়মিত আসে না। এই প্রজন্ম সোশ্যাল মিডিয়ার যুগ, হ্যাঁ, শিখতে চায় না, শেখার জায়গাটা থেকে অনেক পিছিয়ে আছে ছেলেমেয়েরা। আর আমার মনে হয় যে শুধুমাত্র অনেক এই প্রজন্মের কোরিওগ্রাফার যারা, তারা শুধুমাত্র যে মঞ্চে উঠবে, দাঁড়াবে, করতালি পাবে, শুধু করতালির জন্যই পারফরমেন্স করে, কিন্তু সেই কম্পোজিশনের মধ্যে যে একটা শুধু মানুষের মনোরঞ্জনের জন্য না, একটা সমাজ গড়ার হাতিয়ার, এরকম একটা কম্পোজিশন বা একটা হ্যাঁ, এই মেসেজটা বদলে দেওয়ার মতো কোনো এই প্রজন্মের কাছে নেই। শুধুমাত্র মনোরঞ্জন, মানুষের হাতে তালি পাওয়া, বা মানুষ শুধু বললো যে তুমি খুব ভালো নেছো, বাবা, এতটুকুই সে খুশি। ওটাই ওদের টানে। দুটো কারণ আছে আমি যেটা মনে করি এটা হবার। একটা হচ্ছে যে যেটা লুবনাপ্পা বললেন, যে আমরা আর্থিকভাবে কিন্তু ছেলে মেয়েদের সেরকম একটা সাপোর্ট দিতে পারছি না, যেই কারণে ওরা অনুষ্ঠানমুখী হয়ে গেছে, খালি অনুষ্ঠান করছে, সেখান থেকে যতটুকু পাওয়া যায়, নিজেদের তৈরি করার দিকটা তারা ভুলে যাচ্ছে। অল্প সময়ে কোথায় অনুষ্ঠান করলে তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম করতে পারবো। এখানে আবার দায়িত্বের ব্যাপার আছে, যেমন আমি মনে করি অভিভাবকদেরও দায়িত্ব আছে যে চিনিয়ে দেবাটা, হ্যাঁ, যে আমাদের রবীন্দ্রনাথ বিশ্বকবি, আমাদের জাতীয় কবি নজরুল, আমাদের হাসন, লালন, এই যে লুবনা আপা বলে গেলেন, গম্ভীরা, আমাদের ধামাইল, আমাদের প্রাচীন ইতিহাস যদি আমরা আমাদের প্রজন্মের কাছে বলতে পারি যে তোমরা এই ব্যাপারগুলো জানো, শেখো, তোমাদের এই বাংলার সংস্কৃতি শিখতে হবে, শুধু পড়াশোনার পাশাপাশি আমি মনে করি যে অভিভাবক এবং শিক্ষকদেরও দায়িত্ব যে ওদেরকে উদ্বুদ্ধ করা, যে আমরা আমাদের শেকড় চিনবো, আমাদের কবি সাহিত্যিক, আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের চেনাতে হবে। এই দায়িত্ব থেকে কিন্তু আমরা কেউ এই দায়িত্বটা এড়াতে পারি না আমরা। আর আমি চ্যানেল আইকেও কিন্তু অনুরোধ করব, কারণ আমার একটা অভিযোগ থাকে সব মিডিয়াতেই, যে তাদেরও কিন্তু একটু দায়িত্ব আছে। আমি জানি এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনারা নিশ্চয়ই যেটাতে লাভজনক সেটাই আপনারা চিন্তা করবেন। না, চ্যানেলে অনেক সৃষ্টিশীল কাজ করে, সেটা করে। আমি বলছি অন্যান্য মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে চ্যানেল আই থেকে যারা সেরা নাচিয়ে রয়েছে, তারা কিন্তু তাদের দিয়ে সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, কিন্তু কেন তাদের দিয়ে একটা নৃত্য নাট্য করানো হচ্ছে না? এই যে এখন আপনাদের গাইডলাইন চলে আসছে ম্যাডাম, এখন কোনো অসুবিধা হ্যাঁ, আমাদের একটু দাবি আছে চ্যানেল আইয়ের কাছে, আমাদের প্রিয় প্রতিষ্ঠান, যে আমাদেরকে যেন চ্যানেল আই নৃত্যানুষ্ঠানের জন্য মাসে বা 15 দিনে অন্তর একটা করে আমাদের চাঙ্ক আমরা দাবি করে গেলাম। আজকে কর্তৃপক্ষ শুনছেন, আমরা চাই শুনছেন। এবং ম্যাডাম একটা কথা ভুললে হবে না, যেহেতু এটি খুবই কন্টেম্পোরারি একটি ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে এই মুহূর্তে অনেক প্রচণ্ড দাবদাহ এই মুহূর্তে চলছে, এবং নৃত্যশিল্পীরা সকলের জন্যই আসলে হাইড্রেট থাকাটা অনেক বেশি প্রয়োজন, এবং চ্যানেলে সবসময় প্রিয় দর্শক আপনাদের প্রয়োজনটি অনুভব করেছে। আজকে থেকে আপনাদের জন্য শুরু হচ্ছে নতুন একটি প্রতিবেদন, সুস্থ থাকুন। চলুন দেখে আসি। বর্তমানের তাপদাহে ছোট বাচ্চারা সবচেয়ে অসুবিধায় আছেন, এবং শুধু ছোটরা না, বড়রাও আছে। আমি এখন বলছি ছোটদের জন্য কি করলে গরমে সুস্থ থাকা যায়। প্রথমত আসি যে একজন নবজাতক যখন বয়স খুবই অল্প, সেই সময় এই গরমে তার খুবই কষ্ট হয়, এবং সেই জায়গায় তার সারা খুবই কোমল তার স্কিন, যার জন্য যে সমস্যাটা হয় যে ফুসকুড়ি হতে পারে, এবং সেই সাথে সাথে অনেক ধরনের অসুস্থতাও তার মধ্যে আসতে পারে।
সেই জন্য তাকে কিছু বিশেষ যত্নের দরকার হয়। প্রথমত হচ্ছে খাবারটা কি খাবে, মায়ের দুধ ছাড়া আসলে তো সে কিছু খায় না, তো তাকে মায়ের দুধটাই ঠিক মতো দিতে হবে এবং পর্যাপ্ত যেন মায়ের দুধ পায় সেই জিনিসটা খেয়াল করতে হবে। এবং মাকে অবশ্যই যখন দুধ খাওয়াবেন উনি যেন ভালো করে মুছে তারপরে যেন দুধটা খাওয়ান সেই দিকটা খেয়াল করতে হবে। এবং ছোট বাচ্চাদেরকে একেবারে খুব ভালো করে মুড়ে রাখার কোনো দরকার নাই, মানে হালকা কাপড়ে, সুতি যে কাপড়গুলো সেগুলি হালকা কাপড়ে নিমা টাইপের যে কাপড়গুলি, তার উপরে পাতলা কাঁথা বা পাতলা কাপড় দিয়ে যদি একটু ঢেকে রাখা হয় সেটা ওর জন্য ভালো হবে। আর এর পাশাপাশি যেহেতু গরমের সময় দেখা যায় যে অনেক ধরনের পোকামাকড়ের আধিক্য হতে পারে, সেই জন্য সবসময় যেন একটা মশারি দেয়া থাকে সেটা খেয়াল করতে হবে। ফ্যান অনেক জোরে ছাড়ার দরকার নাই, মোটামুটি একটা স্পিড দিয়ে মশারিটা দিয়ে যদি ছাড়া থাকে তাহলে তার জন্য সেটা ভালো। আর অনেক সময় দেখা যাচ্ছে ডায়পার পরা হয়, সেই ডায়পারের ক্ষেত্রে তার মানে ভিতরের দিকে এক এক সময় দেখা যাচ্ছে অনেক ধরনের ফুসকুড়ি হতে পারে, সেই জন্য শুধুমাত্র ঘুমের টাইম ছাড়া, মানে রাতের বেলা ছাড়া তাকে ডায়পার না পরানোই ভালো। এবারে আসি তার চেয়ে একটু বড় যখন হচ্ছে একটা বাচ্চা, তখন তার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত। একটা ছোট বাচ্চা, এখন স্কুল যদিও বন্ধ আছে, ছোটদের জন্য যেটা যে ঘরটা কিভাবে ঠান্ডা রাখা যায় সেটার একটা ব্যবস্থা নেওয়া। এবং এই ক্ষেত্রে যাদের এসি আছে তারা রুমকে অনেক বেশি ঠান্ডা না রেখে রাখতে হবে হচ্ছে 25 থেকে 26-এর মধ্যে যদি রাখা হয় সেটা ভালো, কিন্তু অনেক বেশি কুল বা অনেক বেশি ঠান্ডা যাতে না রাখা হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে। এবং বাচ্চাদেরকে এই গরমে নিশ্চয়ই কেউ বাইরে নেবেন না, এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যারা খেলতে চায় যে সমস্ত বাচ্চা, তাদেরকে দিনের বেলা না খেলিয়ে তারা যদি বিকালবেলা খেলতে যায় সেটা এনশিওর করতে পারেন বা তাদেরকে বিকালে খেলার ব্যবস্থা করে দিতে পারেন। সবসময় ঢিলা ঢালা কাপড় পরতে হবে, সুতি পাতলা ঢিলা ঢালা কাপড়। আর এর সাথে ঘাম হবে প্রচুর বাচ্চাদের, এবং সেই ক্ষেত্রে বাচ্চাদের ঘাম বারে বারে যেন মুছে দেওয়া হয় সেটা খেয়াল করতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় মানে বিশেষভাবে নজর দিতে হবে, যখন সারা দিনে খুব ভালো করে পরিষ্কার করে গোসলটা করাতে হবে। 2 বারও যদি করানো হয় তাও ভালো, মানে করালে ভালো, এবং সেটা সাবান দিয়ে ভালো করে ডোলে করতে হবে। কারণ এক এক সময় দেখা যায় যে ঘামের জন্য অনেক সময় লোমকূপগুলাতে বিভিন্ন ধরনের ময়লা জমে সেই জায়গাটা ঘামাচি বা এই টাইপের বিষয়গুলি আসতে পারে, অথবা এমনও হয় যে বিভিন্ন ধরনের অসুস্থতাও তাদের মধ্যে আসতে পারে। সেই জন্য তাদের ক্ষেত্রে যেটা যে একদম ভালো করে পরিষ্কার করে যেন প্রতিদিন গোসল করানো হয়, 2 বারও যদি করানো যায় সেটাও ভালো। বারে বারে ঘামটা মুছে দেয়া, জামাটা চেঞ্জ করে দেয়া, অর্থাৎ ভিজা অবস্থায় যাতে না থাকে সেই বিষয়টা খেয়াল করা। খাবারের বিষয়ে আসি, খাবারটা সবসময় খেতে হবে হচ্ছে রসালো ফল, রসালো সবজি, মানে সেই ক্ষেত্রে আমরা বলবো যে যদি লেবু মেশানো শরবত, সবজি, শসা, জুস, এই ধরনের জিনিসগুলি যদি খাওয়ানো হয় তাহলে তাদের জন্য খুব ভালো হয়। এবং পাশাপাশি যদি ডাবের পানি খাওয়া হয় সেটাও তাদের জন্য ভালো। এক এক সময় দেখা যায় যে শরবতের সময় অনেক সময় অনেকে হয়তো খাবার স্যালাইন খেয়ে থাকেন, কিন্তু খাবার স্যালাইনের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে খাবার স্যালাইন সরাসরি না দিয়ে আপনি চাইলে বাচ্চাদের এবং বড়দের সবার ক্ষেত্রে লবণ চিনি মেশানো পানি যদি খাওয়ানো হয় সেটা ভালো। এবং এভাবে ছোট বাচ্চাদেরকে যদি আমরা টেক কেয়ার করতে পারি ওরা আসলে ভালো থাকবে, এবং সব সময় ছায়াযুক্ত জায়গায় যেন রাখা হয় এবং নিজেরাও যেন থাকতে পারি সেই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনাদের এই তথ্যগুলো অনেক কাজে আসবে, অন্তত এই সময়টিতে যখন তীব্র দাবদাহের মধ্যে আমরা আছি, এই সময়টিতে হাইড্রেট থাকার জন্য বা একটু ভালো থাকার জন্য আশা করি সবাই এই তথ্যগুলো মেনে চলবেন। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরছি গল্পে। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন, এবং আমি একটু জানতে চাই দীপা ম্যাডাম আপনার কাছে যে এই প্রথম যেহেতু শুভ সূচনা হচ্ছে এই ফাউন্ডেশনের, নিশ্চয়ই কর্মসূচি রয়েছে কালকে এই দিনটিকে ঘিরে, আমাদেরকে একটু যদি বলেন দর্শকদের। আমাদের সাংস্কৃতিক সম্পাদক নীলুফার ওয়াহিদ পাপড়ি, ও থাকলে আরও সুন্দর করে বলতে পারতো, কিন্তু ব্যস্ত তো আসতে পারেনি।
আমাদের প্রথমে 29 তারিখে আমরা 4টায় করছি পতাকা উত্তোলন, আমাদের নিজস্ব একটা পতাকা এবং শোভাযাত্রা। আচ্ছা। এটা জাদুঘর প্রাঙ্গণেই হচ্ছে। তারপর 6:30টায় আমরা আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। সেই অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমাদের পরিবর্তন। আমরা বোঝাতে চাচ্ছি যে নাচ একটা থেরাপি, নাচ দিয়ে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, সমাজকে পরিবর্তন করতে পারি, সর্বোপরি দেশকে পরিবর্তন করতে পারি, দেশকে এগিয়ে যেতে সাহায্য করতে পারি। সবসময় এটা অতীত থেকেই দেখা গেছে যে নৃত্যশিল্পীরা একটা বিরাট ভূমিকা রেখেছে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সকল সময়। আর তারপরে আলোচনা আছে আমাদের অতিথিদের এবং নৃত্যানুষ্ঠান। দেশের বাইরের নৃত্যশিল্পীরাও এখানে অংশগ্রহণ করছে এবং দেশের প্রায় 2 দিনে আমাদের 40টি দল, 40টি দল, 40টি দল দেশে এবং দেশের বাইরের, হ্যাঁ, এবং সব আমাদের মিলিয়ে। বিভাগীয় জেলার থেকে বিভাগ থেকে আসবে। 2 দিন। 2 দিন। আর 30 তারিখের আমাদের সাবজেক্ট হচ্ছে নারীর সমতা ও নারীর ক্ষমতায়ন, হ্যাঁ, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন। তো আমরা ওটাই যে দেখাতে চাচ্ছি। ওই দিনের প্রোগ্রামও আমাদের র্যালিটা থাকছে না, কিন্তু আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আমাদের পুরো অনুষ্ঠান আলোচনা এবং নৃত্যানুষ্ঠান করব। সেই সাথে আমাদের একটা থিম সং আছে, সেই থিম সংটা আমরা থেকে এবং থিম সংটা কম্পোজ করেছেন আমাদের দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক আগুন খান। বাহ, চমৎকার। উনি করেছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা খুব আমরা সৌভাগ্য বোধ করছি যেটা, যে আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডেশনের সাথে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রোগ্রামটি করছে। আমরা অনেক আনন্দিত এবং আমরা অনেক কৃতজ্ঞ জাদুঘরের কাছে। একটু যদি অতিথিদের তালিকা। আমাদের সাথে সাবেক প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উনি থাকছেন কাদের, আর বর্তমান প্রতিমন্ত্রী নাহিদ জাহের খান দ্বিতীয় দিনে থাকছেন। দ্বিতীয় দিনে আমরা একটা মজার একটা কাজ করেছি। দ্বিতীয় দিনে সমস্ত আমাদের প্রধান অতিথি আর বিশিষ্ট অতিথি সব নারী। চমৎকার। এবং আর কিছু কি ছেড়ে গেলাম কি দর্শকদেরকে বলার আমরা জন্য? একটু ছেড়ে গেছি, যেটা হলো যে মাঝখানে যে প্রশিক্ষণ কর্মসূচি আমরা করেছি, ওখানেও আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃপক্ষ। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আগামীতেও আমরা করছি। আমাদের নৃত্যগুরুরা আসবেন রবীন্দ্র জয়ন্তী। আমরা আমাদের সকল নৃত্যপ্রেমী মানে যারা আছে বাংলাদেশের দর্শক এবং শুভাকাঙ্ক্ষী নৃত্যশিল্পীদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা 29 এবং 30 তারিখে জাতীয় জাদুঘর মিলনায়তনে আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের এই সংগঠনটির সকল আয়োজন এবং আগামীকালকের আয়োজন বিশেষ করে সফল হোক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার আগে আমি বই দিতে চাই সবাইকে, উপহার রয়েছে আপনাদের জন্য পাঠক সমাবেশের পক্ষ থেকে। নিশ্চয়ই বইগুলো পড়ার সময় পাবেন হয়তো অনুষ্ঠানের আগে। আগামীকালকে অনুষ্ঠানটি আপনাদের ভালো হোক সেই প্রত্যাশা রইল, শুভেচ্ছা রইল। চ্যানেল আই পরিবারকেও আমাদের অনেক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ আপনাদের চারজনকে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। তারকাকথন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে।